আপনাকে আমরা 2018 সাল থেকে চিনি। আওয়ামী লীগের প্রবল দাপটের সময় আপনি ডাকসুর নির্বাচিত ভিপি, এমনকি কোটা বিরোধী আন্দোলন যার জেরে প্রবল পরাক্রমশালী আওয়ামী লীগের পতন হলো, সেটিরও শুরু আপনার হাত দিয়েই। এমনকি ডক্টর ইউনূস সরকারের সময় আপনাকে নির্যাতনের শিকার হতে দেখেছি আমরা। প্রবাসীদের নিয়ে আপনি যথেষ্ট সোচ্চার ছিলেন, এখনও আছেন, এবং আপনার দল গঠনেও প্রবাসীদের একটা ভালো ভূমিকা ছিল। কিন্তু সেই আপনি প্রতিমন্ত্রী হিসেবে যখন প্রবাসী কল্যাণ ভবনে গেলেন সম্প্রতি, তখন বিদেশগামীরা আপনাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান কেন দিল? সে সময় মন্ত্রী আরিফুল হকও সেখানে উপস্থিত ছিলেন। প্রথমে যারা দেখছেন সকলকে ধন্যবাদ। প্রথমত 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ডাকসু নির্বাচন এবং পরবর্তীতে প্রচণ্ড প্রতাপশালী একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন, যে পতনের ক্ষেত্রে ব্যক্তি হিসেবে আমি এবং আমার সাথে আমার ফেলো যারা ছিল তাদের একটা বড় ভূমিকা আছে। এবং ওই ছাত্র আন্দোলনের স্ফুলিঙ্গ থেকেই শেষ পর্যন্ত এই দাবানল, এই পতনের দাবানল হয়েছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের সময় হচ্ছে মুক্তিযুদ্ধের ক্রেডিট ছিনতাইয়ের মতো, ইতিহাস বিকৃতির মতো জুলাই পরবর্তী প্রেক্ষাপটটা আসলে একটু ভিন্নভাবে নিয়ন্ত্রিত হয়েছে। জুলাই পরবর্তী প্রেক্ষাপটটা মুক্তিযুদ্ধের পরবর্তী সময় আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে এককভাবে তাদের অবদান হিসেবে আসলে, যেমন শেখ মুজিবের কাছে সেই সময় সবাই বলেছিল একটা জাতীয় সরকার করা, সবাইকে নিয়ে কাজ করা, সেটি যেমন সেই সময় সম্ভব হয় নাই, ঠিক জুলাই আমরা সেরকম একটা অভিজ্ঞতা দেখেছি। আমরা যেটা ডক্টর ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার, আমি নিজে কয়েকবার বলেছিলাম যে স্যার আপনি শুধুমাত্র কতিপয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনে থাকা ফেজ দ্বারা এই আন্দোলনকে দেখেন না, বরঞ্চ আপনি বাইরে ইউনিভার্সিটিতে গিয়ে বিভিন্ন তরুণদের সাথে মেশেন, কথা বলেন, সোশ্যাল বিজনেস ক্লাব, বিভিন্ন ইউনিভার্সিটিতে যান। আমাদের দেশের তরুণ যারা বিভিন্ন ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদ, যারা এই আন্দোলনে একটা পাইওনিয়ার ভূমিকা পালন করেছে, ছাত্রদল, শিবির, ছাত্র ইউনিয়ন, বাম, ডান, সব ছাত্র সংগঠন নেতাদের নিয়ে বসেন। তরুণরা কেমন বাংলাদেশ চায়, কী সংস্কার চায়, আপনি একটু শুনেন। কিন্তু দুঃখজনক এবং দুর্ভাগ্য যে ওই শেখ সাহেবের মতো আমার বলতে, যে তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তো ইউনূস সাহেব আমাদের কথা, আমার কথা রাখলেন না, তিনি রাখলেন এনসিপির আমাদের কতিপয় নেতৃবৃন্দের দ্বারা। কোনো ছাত্র সংগঠনকে নিয়ে দেখবেন না, তরুণদেরকে নিয়ে, শুধু বৈষম্য বিরোধী আন্দোলনের কিছু নন ফেস ছাড়া তিনি তার ভবনে ডেকেছেন, আপনার গণভবন মানে যেটা রাষ্ট্রীয় অতিথি ভবন, তিনি যে পদ্মায় ছিলেন সেখানে, যমুনায়, সেখানে ডেকেছেন বা কথা বলেছেন। যার ফলে আমরা আসলে যে একটা বৃহৎ পরিবর্তনে, সেই সময়ে একটা গুণগত পরিবর্তন রাষ্ট্র থেকে শুরু করে সমাজ এবং রাজনীতিতে ঘটাতে পারতাম, সেটি সেই সময় সম্ভব হয়নি। তো যাই হোক, আজকে আপনি যে বিষয়টি বলেছেন সেইখানে আমি এই কথাগুলো এই কারণে বললাম, কিছুদিন আগে গোলাম মাওলা রনি, একজন সাবেক সংসদ সদস্য, আমার এলাকারই সাবেক এমপি, ভালো কথা বলেন, ভালো লেখালেখিও করেন পত্রপত্রিকায়, জ্ঞানী মানুষ। তো তিনি একটা কথা বলেছেন, এটা আমার মনে হচ্ছে যে অনেকাংশে সত্য, যে ডক্টর ইউনূসের জমানায় কিছু তরুণদেরকে উচ্ছৃঙ্খল এবং বেয়াদবিতে একটা মানে পরিবেশ তৈরি করা হয়েছে, যার উদাহরণ হিসেবে তিনি কয়েকজনের নাম উল্লেখ করেছেন, নামে আমি নাই গেলাম। তো এই যে একটা অতিরিক্ত আসলে সব কিছু নিয়ে মানে সমালোচনা, জবাবদিহিতার নামে মানুষকে শারীরিকভাবে, ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক বক্তব্য দেওয়া, তার পরিবার নিয়ে, তাকে নিয়ে, যেটা এক প্রকারের বলা চলে, আমি মনে করি এটা একটা অপরাধ। তো আপনি যেটা বলছিলেন যে কিছুদিন আগে আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে একটি ঘটনাকে নিয়ে, প্রকৃত অর্থে তারা প্রায় তার 3-4 দিন আগে থেকে আন্দোলন করছিল। তো শুরুর দিকে যেহেতু আমি এই মাঠের আন্দোলনের মানুষ, আমি তাদের সাথে কথা বলেছি একাই। আমার সাথে তখন ছিলেন আমাদের অ্যাক্টিং সচিব, কারণ মূল সচিব এবং আমাদের মন্ত্রী আমেরিকাতে ছিলেন। খুব পিসফুলি, কাম অ্যান্ড কুল তাদের সাথে কথা বলে এটা কি করা যায় সেই বিষয়ে আমরা তাদেরকে আশ্বস্ত করেছিলাম। তারপর বলেছিলাম আমরা একটা মূল মিটিং করব, সচিব আসলে, মন্ত্রী আসলে। তো সেদিন আসলে আমাদের মন্ত্রী, আমি সহ আমরা একটু আলাপ করে আমি মন্ত্রীকে অনুরোধ করেছিলাম যে একটু যে আমরা কথা বলি, কারণ এই ধরনের মবের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দায়িত্বশীলরা সরাসরি মবের মধ্যে যেতে চায় না। আমি বলছি এখানে আমরা শুনি কি কথা বলে, তাদের দুঃখ দুর্দশাটা কি, আমি কিছুটা শুনেছি, আপনি সহ শুনতে যাই আমরা। তো সেখানে আমরা আমাদের যে প্রবাসী তাদের যে সমস্যাটা, সেটি ছিল দক্ষিণ কোরিয়া যারা যায় তাদের পরীক্ষা নেওয়ার পরে তাদের একটা তালিকা করে, যেটা রোস্টার হয় আপনার, যেটা এইচআরডি কোরিয়া তারা করে থাকে। তো সেইখানে আপনার 2 বছর পর পর, 2 বছরের মধ্যে যারা যেতে পারবে তারা তো যেতে পারলো আলহামদুলিল্লাহ, যারা যেতে পারবে না সেই রোস্টার থেকে তালিকাটা অটোমেটিক্যালি তারা মুছে দেয়। এটা কিন্তু দক্ষিণ কোরিয়ার এইচআরডি কোরিয়া, তারাই আপনার একটা ইপিএস সিস্টেম বলে, এমপ্লয়মেন্ট পারমিট সার্ভিস, ওই প্রক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকে, এখানে আমাদের কোনো হাত নেই। তো এখন আমাদের এই যারা দক্ষিণ কোরিয়া গমন ইচ্ছুক
তাদের দাবিটা হচ্ছে আমাদের যাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে রোস্টার থেকে তাদেরকে অটো রোস্টার করতে হবে, এবং আপনার এই পরীক্ষা এই তালিকায় না যাওয়া পর্যন্ত কোনো পরীক্ষা নেওয়া যাবে না, আমাদেরকে বিশেষ বিবেচনা ওখানে পাঠাতে হবে। এবং তাদের কিছু অভিযোগ ছিল যে এই বোয়েসেল, যেটা আমাদের একটা সরকারি রিক্রুটিং এজেন্সি, সেখানে দু একজন অফিসারের বিরুদ্ধে, এবং কোরিয়ান ল্যাঙ্গুয়েজ যারা এখানে শেখায় তাদের একটা কোচিং সেন্টার, সম্ভবত কোলাব নাম, তাদের দু একজনে বলছে যে তারা এখানে একটা সিন্ডিকেট করেছে, যার ফলে তারা অনেকে যেতে পারছে না, অনেকে 5-6 বার পরীক্ষা দিয়েও যেতে পারছে না। তো আমরা বলি আমরাও তো দায়িত্ব নিয়েছি 2.5 মাস, আমরাও তো এই বিষয়ে এত মারপ্যাচ জানি না, তো আমরা খতিয়ে দেখব। এই কথাগুলি মন্ত্রী মহোদয় তিনি গিয়ে মাইক নিয়ে আসলে বলেছিলেন, কারণ তার আবার আরেকটা মিটিং ছিল, যেহেতু তিনি শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী, একটু রাশ করে আর কি। তো এই কথা বলে যে আমরা দেখতেছি, আমাদের সচিব আছে, সে বলছিল যে প্রতিমন্ত্রী আছে, তো আমরা চলে আসতেছিলাম, আমি কথা বলিনি, কথা বলছিল মন্ত্রী। তখন আসলে দু একজন একটু এই ভুয়া ভুয়া বলে একটা স্লোগান দিয়েছে, বাট তখন তাদের আন্দোলনের মধ্যেই যারা ছিল তারাই এটাকে থামানোর চেষ্টা করেছে, কারণ তাদের একটা প্রতিনিধি, এর আগে আমি বৈঠক করেছি, মন্ত্রী মহোদয় সহ আমরা বৈঠক করেছি, প্রকৃত অর্থে যেটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা জানতে পারলাম যে ওখানে আন্দোলনে কিছু ভুক্তভোগী ছিল, বাট তাদের মধ্যে অনেকে যেটা হয় আন্দোলনে ফায়দা নেওয়ার জন্য কিছু লোক ঢুকে যায়, তো এই ধরনের কিছু লোক আপনার ওখানে ঢুকে গেছিল, যার ফলে কিন্তু পুলিশ তখন বলেছিল যে আপনারা এটা আর আন্দোলনের এইভাবে আমরা সুযোগ দেব না, আমাদের আলাপ আলোচনার মধ্যে দিয়ে মন্ত্রী বা মন্ত্রণালয় যতটুকু সমাধান করে দেয় সেই রাস্তা আপনারা হাঁটেন, এবং আপনাদের জন্য ভালো, না হলে এটা নিরাপত্তার স্বার্থে আমরা এখানে কিন্তু কার্যকর ভূমিকা এখন কি ইস্যুটা সেটেল হয়েছে? কিন্তু না, এখন ইস্যুটা সেটেল বলতে দেখেন, এখন পরীক্ষা নেয় এইচআরডি কোরিয়া, এখানে কিন্তু আমাদের হাত নাই। এখন প্রবলেমটা হচ্ছে কি, আমাদের ধরেন এইখানে যদি এই আন্দোলন করে, কোরিয়া তো একটা উন্নত দেশ, সুন্দর দেশ, একটা সুশৃঙ্খল দেশ, তারা 16টা দেশ থেকে একই পদ্ধতিতে কর্মী বাছাই করে। তারপরেও আমাদের আবার কি করেছিলাম আমরা এর আগে, যে আমি যে প্রতিনিধিদের সাথে বসেছিলাম, আমি আবার সচিবকে বলেছিলাম আপনারা এইচআরডি কোরিয়ার প্রতিনিধিকে এখানে ডাকেন, কথা বলেন যে সমস্যাটা কীভাবে নিরসন করা যায়। তো ওরা তখন বলেছে যে না, আমরা বাংলাদেশের জন্য তো আলাদা রুলস করতে পারবো না, 15-16 দেশের জন্য যেই রুলস সে একই সিস্টেমে আমরা পারবো, তবে আমরা একটা পারবো, এই বছর আমরা 500 রোস্টারে বা তালিকাভুক্ত করার জন্য পরীক্ষায় বাছাই করার কথা ছিল, আমরা তোমাদের জন্য 2000 বাড়িয়ে করব। কিন্তু আমাদের যে কোরিয়া গমনিচ্ছুক তারা অটো রোস্টারের কথা বলছে, এটা তো আমাদের হাতে নেই। এখন আমরা একটা নির্বাচিত সরকার, জনগণের কাছে আমাদের জবাবদিহি আছে, দায়বদ্ধতা আছে, তারা আমাদেরকে গালি দিতে পারবে, সমালোচনা করতে পারবে, মন্ত্রণালয়ের সামনে এসে প্রতিবাদ করতে পারবে, কিন্তু যৌক্তিকতা বিবেচনা করে করতে হবে। এটা তো ফুল কোরিয়া, যেমন আইএলটিএস পরীক্ষা, আপনি যমুনা টিভির একজন সিনিয়র সাংবাদিক, ধরুন বাংলাদেশের যেই কালচার তদবির আছে, আইএলটিএসে কিন্তু আপনাকে বিন্দু মাত্র কেউ ফেভার করতে পারবে না, কারণ এটা একেবারেই ব্রিটিশ আপনার সংস্থা বা প্রতিষ্ঠানে নিয়ে থাকে। ঠিক এই কোরিয়ার পরীক্ষাটা ওটা এইচআরডি কোরিয়া, এটা আমাদের কিছু করার নাই, আমরা সর্বোচ্চ পারি কি বায়োল্যাটারাল সম্পর্কে যাতে পার্সু করতে, কনভিন্স করার জন্য ভাই বাংলাদেশের দিকে একটু বিবেচনা করে। যেমন আজকে আপনি জানেন যে দুবাইয়ের সবচেয়ে বড় ট্যাক্সি কোম্পানি দুবাই ট্যাক্সি বাংলাদেশ এসেছে, তাদের সাথে আমাদের আলাপ আলোচনা আছে, তারা 6000, এই বছর শুরুতে 1500 নেবে এবং এই বছরে 6000 ড্রাইভার নেবে। তাতে আমরা দেখলাম যে তাতে খরচ যায় 3 লাখের মতো। তো আমি সেখানে প্রস্তাবটা তুললাম, আমি আমাদের সচিব আমরা অনুরোধ করলাম যে ভাই ড্রাইভার যায় গরিব মানুষ, এদের 3 লাখ টাকা খুব জুলুম হয়ে যায়, যে তোমরা যদি 1 লাখ টাকার মধ্যে খরচটা নিয়ে আসতে পারো আমাদের জন্য খুব ভালো হয়, তোমরা একটা মুসলিম কান্ট্রি, আমরা খুব গ্রেটফুল হব, আমাদের দেশের একটা সুযোগ দাও। এই বিবেচনা আমরা তাদেরকে কনভিন্স করার চেষ্টা করছি। এখন তারা যদি এখানে বলে যে না আমরা 3 লাখ টাকায় নেব, আমাদের কিন্তু কিছু করার থাকবে না। আর যদি তারা আমাদের প্রতি একটা ভালোবাসা, একটা রেপুটেড কোম্পানি, তারা যদি, আমরা বুঝিয়েছি যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোম্পানি, অন্যান্য কোম্পানিগুলো সাধারণত এয়ারফেয়ার থেকে শুরু করে অন্যান্য খরচ তো ওরা দেয়, তো তোমরা একটু কমো, তোমরা বিবেচনা আশা করি কিছুটা করবে। তো এইটা হচ্ছে একটা আলাপ আলোচনা সম্পর্কের মধ্যে দিয়ে কনভিন্স করা। কিন্তু এখানে তো আসলে আন্দোলন করে মপ করে কিন্তু এই সমস্ত দাবি দেওয়া বিদেশিদের কাছ থেকে আমরা পূরণ করতে পারবো না, বরঞ্চ আমাদের ক্ষতিটা হচ্ছে আমরা একটা শঙ্কা আছি যে এগুলো দেখে যদি কোরিয়া যদি বলে বাংলাদেশ থেকে লোক নেব না, তাহলে প্রতি বছর এই যে আমার এখান থেকে আমরা 8-10 হাজার কোটা পাই, যদিও পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না, পরীক্ষায় যায় আপনার 2 থেকে 3 হাজার কোটা পাই, কিন্তু আমরা 8-10 হাজার। তো সেই ক্ষেত্রে এই বাজারটা যদি বন্ধ হয়ে যায়, ভুক্তভোগী হবে কিন্তু আমার দেশের মানুষ। যেমনি মালয়েশিয়াতে আমরা দেখি যে 2 বছর পর পর বাজার খুলে বছর দুয়েক ওপেন থাকে আবার বন্ধ হয়ে যায়। তো কাজে এই জন্য আমাদের শ্রম বাজার আমরা সুরক্ষার স্বার্থে কিন্তু আমরা বিশেষ করে যারা বিদেশে গমনিচ্ছুক কিংবা এর সাথে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম থেকে শুরু করে সবারই এই বিষয়ে একটা দায়িত্বশীল ভূমিকা আমার মনে হয় প্রয়োজন। যাওয়ার খরচটা কমান, হ্যাঁ ডাইরেক্ট কথা যে ওখানে মেইন স্ট্রিম ডিভিসি ছিল, আপনার এখন টিভি ছিল, অনেকে দেখছি তারা কিন্তু এই কোনো নেতিবাচক ইয়ে করেন। এটা আমি দেখছি ডিসকভার বাংলা নামে একটা উই4 ফেসবুক পেজ, তাদের ফলোয়ার আছে 2 মিলিয়ন 3 মিলিয়নের মতো, তারা মূলত এইটা করেছে। এবং ওই পেজে গিয়ে আমি দেখেছি পরাপর 5 থেকে 7টা
আপনার ক্যাপশন দিয়েছে যে প্রতিমন্ত্রী বিপিনুর তোপের মুখে, তাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান। প্রথম কথা ভাই, ওখানে সচিব ছিল, আমার বস হচ্ছে মন্ত্রী ছিল, কেন বিপিনুর টার্গেট? কারণ হচ্ছে প্রকৃত অর্থে আমি বিএনপি গভর্নমেন্টে আসার পর থেকে বিএনপির যারা বিরোধী তাদের প্রধান টার্গেট একটা, আমি বিশেষ করে দেন এই জামাতের আমার একদল অনলাইন যারা বাহিনী দেখি, প্রতিনিয়ত দেখি তাদের প্রোফাইল চেক করে কমেন্ট তারা, তারপর আদার সাইটগুলো, তো এরা একটা ইন্টেনশনালি আমাকে আসলে একটা ড্যামেজ করার উদ্দেশ্য নিয়ে, যেটা আগে ছাত্রলীগের দ্বারা আওয়ামী লীগের দ্বারা মানে এখন victim হয়েছিল, বিএনপি এবং এখন শিবির তাদের। সবাই একসাথে আপনার বিরুদ্ধে লেগেছে বলছেন? বিএনপি তো আমি তো বিএনপির সাথে আছি জোটে, বাট এর বাইরে যারা অপোনেন্ট আছে তাদের বিকজ চিন্তা করে যেখানে বিএনপির বাইরে বিপিনুর একটা অ্যালায়েন্স আছে, কারণ তাদের অনেকের কথা, আমি কেন বিএনপির সরকারে গেলাম, কেন আমি তরুণদের সাথে নেই, মানে তাদের কথা মতো কেন জুলাইয়ের সাথে নেই। ভাই জুলাইয়ের ঠিকাদার তো ধরেন এনসিপি কিংবা জামাত না, জুলাইয়ের সবাই মিলে জুলাই করেছে।